রোজকার ব্যস্ত জীবনে একটু সময় বাঁচানোর জন্য আজকাল আমরা কত গ্যাজেট ব্যবহার করি ভাবুন। আর বাড়ির কিংবা অফিসের সেই সময়টা এসে নষ্ট করতে হয় রাস্তায় যানজটে আটকে। ট্রাফিক জ্যাম আমাদের দেশের বিভিন্ন বড় বড় শহরে খুব চেনা একটা দৃশ্য হলেও আমাদের রাজ্যের শহরগুলোতে এখনো তেমনভাবে প্রকট হয়নি। তবে আগরতলা শহরে কিছু কিছু রাস্তার ধারণ ক্ষমতার তুলনায় অত্যাধিক পরিমাণে যানবাহন এবং তার পাশাপাশি ট্রাফিক আইনের যথাযোগ্য ব্যবহার এবং প্রয়োগ না হওয়ার কারণে নগরবাসীর ভোগান্তি কিন্তু দিন দিন শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। একদিকে শহরের ট্রাফিক জ্যাম এবং অন্যদিকে রাজ্যের কোথাও না কোথাও রোজ রোড অ্যাক্সিডেন্ট। দোষারোপ করার জন্য সবার কাছে অনেক কারণ থাকতেই পারে, কিন্তু বাস্তবে সমস্যাটা কোথায় হচ্ছে এবং কেন হচ্ছে তা নিয়ে একটু আলোচনা খুব প্রয়োজন। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। সময় এখন রাজ্যের বিশেষ করে আগরতলা শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ে একটি বিশেষ টকশো। আর আজ আমার সাথে রয়েছেন রাজ্যের দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব। রয়েছেন বিশিষ্ট সাংবাদিক তথা আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য এবং রয়েছেন রাজ্যের অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর সৌরভ দাশগুপ্ত। দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। প্রথমেই জয়ন্তবাবু আপনার কাছে আসি। রোজ তো আগরতলা শহরের বুকে আপনি চলছেন, গাড়ি চালাচ্ছেন বা গাড়ি চড়ছেন। স্মার্ট শহর হবার পাশাপাশি আমরা কি দিন দিন কনজেস্টেড শহরে পরিণত হচ্ছি, কি মনে হয় আপনার? আমরা একটা কনজেস্টেড শহরেই আছি। হ্যাঁ, এই নিয়ে মানে কোনো বিতর্ক আছে বলে আমার মনে হয় না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই শহরকে কনজেশন মুক্ত কিভাবে করা যায়। হ্যাঁ, এটা একটা বড় চ্যালেঞ্জ এবং শুধুমাত্র মানে সরকার বা ট্রাফিক দপ্তরকে দোষারোপ করে এর কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। আচ্ছা, হ্যাঁ, প্রথমত আমি বলি এই যে আগরতলা শহর, যেটা মানে মূল শহর বলা হয় আর কি, তো সেটা আমাদের যে মানে মিউনিসিপ্যালিটি তার ইতিহাস কিন্তু মানে অনেক পুরনো। হ্যাঁ, যে 1800 শতকের 60-এর দশকে এই শহরে একটা মিউনিসিপ্যালিটি ছিল এবং তখনও তারা শহরের একটা পরিকল্পনা করেছিল। আচ্ছা, হ্যাঁ, তো তখন লোক সংখ্যা একেবারেই কম ছিল। তো যারা পরিকল্পনা করেছিল, পরিকল্পনা করার সময় মাথায় রেখেছিল যে এই শহরে এক সময় 10,000 লোকও থাকবে। আচ্ছা, পরিকল্পনা করেছিল 10,000। হ্যাঁ, 10,000 লোকও থাকবে। ঠিক। হ্যাঁ, কিন্তু সেই শহরে এখন 10 লক্ষ লোক থাকে। কোথায় 10,000, কোথায় 10 লক্ষ, তাহলে সেটা কত গুণ হলো? হ্যাঁ, সেটা মানে দেখা যায়। তো শহরের পরিধি সেই দিক থেকে কিছুটা বেড়েছে। শহর বিস্তৃত হয়ে ওইদিকে ক্যাপিটাল কমপ্লেক্স, হাইকোর্ট ওইসব দিকে গেছে, আবার ওইদিকে আমতলী ইত্যাদি। কিন্তু তারপরেও কিন্তু যেভাবে এই শহরে জনসংখ্যার বিস্ফোরণ হয়েছে, হ্যাঁ, তো সেই দিক থেকে ওই যে রাস্তাগুলো ছিল, হ্যাঁ, সেই রাস্তাগুলো আরো সংকুচিত হয়েছে। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে আমি বলতে পারি যে আগে রাজবাড়ি থেকে মহারাজগঞ্জ বাজার স্ট্রেট সবকিছু দেখা যেত। হ্যাঁ, তারপর মোটর স্ট্যান্ড থেকে মানে সোজা গোলবাজার বারান্দার মধ্য দিয়ে হেঁটে যাওয়া যেত। আচ্ছা, হ্যাঁ, আবার সেদিক দিয়ে ঘুরে একদম পোস্ট অফিস চৌমুহনী পর্যন্ত চলে আসা যেত। তো এইগুলো সবই এনক্রোচ হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে রাস্তা মানে সেই যে বারান্দাটা এনক্রোচমেন্ট হলো, হ্যাঁ, এর ফলে লোকগুলো রাস্তায় চলে এলো। তো হ্যাঁ, রাস্তায় চলে এলো। আর এমনিতে আমাদের রাস্তাগুলো একটু সরু। আর আপনি যদি দেখেন যে আগরতলা শহরের মানে যেদিকেই আপনি যাবেন, সেদিকে যে যোগেন্দ্রনগরের দিকে যান, অরুন্ধতী নগরের দিকে যান, হ্যাঁ, বাজারগুলোর দিকে যান, সব জায়গায় রাস্তা এনক্রোচমেন্ট হয়েছে। আচ্ছা, সাংঘাতিক রকম। হ্যাঁ, তো এই যে অবস্থা, সেখানে ট্রাফিক ব্যবস্থা হ্যাঁ মানে কিভাবে ভালো করা যাবে, এই হচ্ছে একটা পয়েন্ট। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে যে আমরা আগরতলাবাসীরা, হ্যাঁ, মানে যারা রাস্তায় হাঁটা চলা করি, যানবাহন চালাই, হ্যাঁ, আমরা কতটুকু সৎ, আমি সৎ কথাই বলবো, এবং সচেতন, হ্যাঁ, সেই সম্পর্কে আমার সন্দেহ নয়, এই সম্পর্কে আমি সোচ্চার। হ্যাঁ,
আমাকে অন্য বড় শহরে বা বিদেশের কোনো বড় শহরে যেতে হবে না। আপনি আইজল শহরে যান মিজোরামে, হ্যাঁ, সেখানে আমি অনেকবার গেছি। সেখানে কোনো ওভারটেকিং করে না, একটা গাড়ি একটা গাড়ির পেছনে দাঁড়িয়ে যায়। হ্যাঁ, তারা হর্ন খুব কম ব্যবহার করে। হ্যাঁ, আর আমাদের এখানে দেখেছি যে সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে বাইকগুলো। হ্যাঁ, সেগুলো কি হলো, সামনের দিকে আটকে গেছে, বাদিকে গাড়িগুলো দাঁড়িয়েছে, শাঁ শাঁ করে বাইকগুলো সেদিকে গিয়ে আরো একটা কনজেশন তৈরি করছে। হ্যাঁ, তো সেটা সেটা একটা পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে যে এরকম ভাবে ট্রাফিকের একটা বিশৃঙ্খলা তৈরি করছে। হ্যাঁ, গাড়ি দিয়ে কেউ যাচ্ছে, বাইক দিয়ে বাদিক থেকে ওকে ক্রস করে সামনের দিকে বাইক দিয়ে চলে আসছে। মানে এখানে আমাদের সাধারণ মানুষের সচেতনতার একটা বিরাট বড় অভাব রয়েছে। তারপর এই শহরে প্রচন্ড পরিমাণে রিকশা আছে। হ্যাঁ, সেটাও কিন্তু একটা ফ্যাক্টর। মিজোরাম শহরে বা মেঘালয়ে কিন্তু রিকশা নেই। তো এইসব দিকগুলো আছে। হ্যাঁ, ধাপে ধাপে আমি আরো আলোচনা আমরা আসবো আলোচনায়। কারণ আপনি মনে করছেন যে আমরা অলরেডি কনজেস্টেড, মানে আগরতলা শহর অলরেডি কনজেস্টেড হয়ে গেছে বলে আপনি মনে করছেন। ওকে, জট পাকিয়ে গেছে। সৌরভ বাবু, আপনি অনেক দিন আপনি ডিপার্টমেন্ট সামলেছেন, ডিপার্টমেন্টের কি কাজকর্ম সামলেছেন, এবং রাস্তায় আপনাকে আমরা প্রায়ই দেখতাম। এখন কথা হচ্ছে আগরতলা শহরের রাস্তায় বিভিন্ন জায়গায় আপনি প্রায় ট্রাফিক, মানে ট্রাফিক ঠিকঠাক চলছে কিনা সেই দিকটা আপনি নজর রাখতেন। এখন কথা হচ্ছে, আপনার কি মনে হয় যে এই মুহূর্তে, যদিও আপনি অবসরপ্রাপ্ত, এই মুহূর্তে আগরতলা শহর কি টোটালি কনজেস্টেড, না আরো কনজেস্টেড হবার বাকি রয়েছে এবং আরো দুর্দিন আমাদের দেখতে হবে? দেখুন, টোটালি কনজেস্টেড আমি বলবো না। এখনো আমরা শ্বাস নিয়ে চলাফেরা করতে পারছি। সময় সময় বা কোনো একটা প্রোগ্রাম, বড় একটা প্রোগ্রাম শহরে হচ্ছে বা হবে, সেই সময়কার একটা কনজেশন তৈরি হয়। এটা টেম্পোরারিলি তৈরি হয়। পার্মানেন্ট কনজেশন বলতে সেরকম হয় না, তবে মাঝে মধ্যে হয়, এটা অস্বীকার করার উপায় নেই। যেটা জয়ন্তবাবু বলেছেন যে আমাদের শহর খুব ছোট শহর ছিল, সেই অনুসারে লোক সংখ্যাও খুব ছোট আকারের ছিল। সময়ে সময়ে অনেক লোক শহরে এসছেন, আছেন, এবং প্রতি ঘরেই অন্তত একটা বাইক তো আছেই। গাড়ি না হলেও একটা বাইক আছে, গাড়ির সংখ্যাও দিন দিন বাড়ছে। অটো, কমার্শিয়াল অটো রিক্সা বা পুলিং রিক্সা, প্যাডেল রিক্সা যেগুলি বলি, বা এখন যন্ত্রচালিত রিক্সাও এসছে। সব মিলিয়ে আমাদের শহরে, আমাদের বিশেষত আমি আগরতলার কথা বলছি, আগরতলা শহরে সমস্ত ধরনের যানবাহনই চলে। তো এক একটা স্পিড এক এক রকম। এখন প্যাডেল রিক্সার স্পিড হবে একরকম, শ্রমিক বন্ধু উনি পা দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছেন, ওনার স্পিড একরকম। যন্ত্রচালিত রিক্সার একরকম, অটোর একরকম। সিমিলারলি বাকি মোটর ভেহিকলস এর আরেক রকম স্পিড। সেই স্পিড কন্ট্রোল করে শহরকে যানযুক্ত মুক্ত করা খুব টাফ, কারণ লোক সংখ্যা বাড়ছে, গাড়ির সংখ্যা বাড়ছে, গাড়ির রেজিস্ট্রেশন হচ্ছে, রোজ গাড়ির রেজিস্ট্রেশন হচ্ছে, কমার্শিয়াল বলুন, প্রাইভেট বলুন। তো সেগুলি একটু চিন্তা ভাবনার প্রয়োজন আছে, এবং আমার বিশ্বাস ভালো করে চিন্তা ভাবনা করলে, এবং সমস্ত ডিপার্টমেন্ট, শুধু ট্রাফিক দপ্তরই এতে বা পুলিশ দপ্তরই এতে ইনভলভ না। ধরুন ফর এক্সাম্পল রাস্তাটা তো মালিকানা তো আর ট্রাফিকের নয়, ট্রাফিক হচ্ছে ট্রাফিকটা কন্ট্রোল করার জন্য ট্রাফিক। রাস্তা যেটা উনি বলেছেন, আমি সহমত যে এনক্রোচ হয়ে গেছে রোডের পাশ কমে গেছে, তো এগুলি কে হটাবে? সেটা তো ট্রাফিক দপ্তর একার পক্ষে লোকজনকে হটানোর ওদের এখতিয়ারে নেই, সেটা মিউনিসিপ্যালিটি করতে পারে বা সংশ্লিষ্ট দপ্তর করতে পারে। মোটর ভেহিকলস দপ্তরের একটা বিরাট পার্ট আছে, ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা থেকে গাড়ির রেজিস্ট্রেশন। স্পেশালি আমি অ্যাক্সিডেন্টের কথা যদি বলি, সেখানে ড্রাইভারদের ফল্টই বেশি থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক মানে ছোকরা ছেলে বা মানে রুকি ড্রাইভার, যাদের কোনো মানে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা খুবই কম বা নেই, ওদের হাতেও লাইসেন্স ঘোরাফেরা করছে। তো ন্যাচারালি ওরা যেভাবে চালাবে, যেভাবে গাড়িতে উঠবে, সেভাবে সব মিলিয়ে সব দপ্তর বা আমরা সব থেকে বড় যারা আমরা রোড ইউজার্স, পেডেস্ট্রিয়ান বলুন, আমরা গাড়ি ইউজার্স যারা আছি, সবাই যদি সচেতন না হই, সবাই যদি মনে করি যে আমি চলে গেলেই সারলো, বা আমার গাড়িটা কোনোভাবে পাস হয়ে গেলেই চললো,
তাহলে তো হবে না, সবাই সবাইকে সুযোগ করে দিতে হবে, সবার প্রতি সবার খেয়াল থাকতে হবে, সবাই মিলে শহরটাকে যানজট মুক্ত করতে হবে। এবং অবশ্যই আমরা আগরতলা শহর নিয়ে যখন আজ কথা বলছি, আলোচনা যখন হবে, আমাদের সঙ্গে একজন প্রাক্তন ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর রয়েছেন এবং রাজ্যের বিশিষ্ট সাংবাদিক রয়েছেন। আমরা আলোচনা করব এবং স্পেসিফিক কয়েকটা জায়গা, সবগুলো বিষয় নিয়ে আলোচনা করার মতো সময় আমাদের আজকের অনুষ্ঠানে নেই। তবে তার আগে তার সঙ্গে আমাদের রাজ্যের যে বিভিন্ন প্রান্তে প্রতিদিন সকালবেলা সংবাদপত্র হাতে নিলে বা সংবাদ মাধ্যম খুললে আপনারা কোনো না কোনো জায়গায় রোড অ্যাক্সিডেন্টের একটা খবর শোনেন। হয়তো আপনাদের পরিচিতের মধ্যে কেউ না থাকলেও দূরের কেউ হয়তো একটা রোড অ্যাক্সিডেন্টে আহত হন বা অনেক সময় আমরা নিহত হতেও দেখি। এখন যতবাবু, এই যে রোড অ্যাক্সিডেন্টটা ত্রিপুরার মতো রাজ্যে, ছোট্ট রাজ্যে, যেখানে রাস্তাঘাটের অবস্থা এখন অলমোস্ট ভালো, সেখানে স্পিড ছাড়া আর কি কারণ আছে বলে মনে হয় এত অ্যাক্সিডেন্ট হওয়ার পেছনে? আচ্ছা, প্রথমত বলি যে মানে শহর অঞ্চলে কিন্তু ওইরকম বড় ধরনের অ্যাক্সিডেন্ট প্রায় হয় না বললেই চলে। তো সেইগুলো মূলত হয় কিন্তু হাইওয়েজ গুলোতে। হ্যাঁ, এরকম। তো একটা স্পিড তো একটা ফ্যাক্টরি। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে আমার মনে হয় যে সচেতনতা কিন্তু মানে সব বারে বারেই সেটা আসছে সবচেয়ে বেশি। হ্যাঁ, একটা হচ্ছে যে গাড়ি চালাচ্ছে তার একটা চেতনা দরকার। হ্যাঁ, যে 100 স্পিডে চালিয়ে দিল, আমিও মাঝে মাঝে চালিয়েছি, সত্যি কথা বলতে কি। হ্যাঁ, কিন্তু চালিয়ে আমি বুঝেছি যে মানে দিস ইজ নট রাইট। হ্যাঁ, সেটা কন্ট্রোল করা, কারণ আমাদের যে হাইওয়েজ গুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মানে ওয়ান ওয়ে এরকম নয়। আচ্ছা, তো হ্যাঁ, এবং আমাদের এখানে যে অ্যাক্সিডেন্ট গুলো হয় মানে হেড অন কলিশন, সামনাসামনি লেগে যায় ধাম করে। আরেকটা হচ্ছে যে খুব স্পিডে গিয়ে সামনের গাড়িকে পেছন দিক থেকে মেরে দেয় এরকম। আরেকটা জিনিস হচ্ছে যে হাইওয়েতে যাচ্ছে, গলির থেকে এসে মেরে দেয়, মানে ওই গলি থেকে যাচ্ছে, হ্যাঁ, মানে সে গলি থেকে যখন মেইন রোডে উঠছে, মানে তখন কিন্তু তার দায়িত্ব বেশি, কারণ তাকে সে মানছে না, তাহলেই তো মানে সেখানে একটা কলিশন হচ্ছে। হ্যাঁ, তো এই মানে এইগুলো একটা ব্যাপার। এখন আমি জানি না যে স্পিডোমিটার লাগিয়ে সেটা চেক করা যাবে কিনা। আচ্ছা, হ্যাঁ, যে স্পিড কন্ট্রোল। হ্যাঁ, কিন্তু এখন আমরা বিদেশের উদাহরণ আনলে আমাদের হবে না, কারণ সেখানে 100 কিলোমিটার পার আওয়ার কোনো তেমন স্পিড নয়। হ্যাঁ, আমাদের দেশে অনেক জায়গায় অনেক রাজ্যে এরকম আছে, যেখানে ভালো আছে, মানে যেগুলো এক্সপ্রেসওয়েজ গুলো আছে, বোম্বে টু পুনে বা দিল্লি টু জয়পুর, এরকম এইগুলো, ওখানে সেটা একটা ফ্যাক্টর নয় মানে অতটা। আর সেগুলো কিন্তু মানে অনেক লেন ড্রাইভিং এর আরেকটা নিয়ম আছে। হ্যাঁ, মানে একটা লেনে 3-4টে গাড়ি চলছে। হ্যাঁ, তো সেটার একটা আছে। তো আমার মনে হয় যে সব ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে তো ট্রাফিকের তেমন ভূমিকা নেই, এই যে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে হাইওয়েতে। হ্যাঁ, তো সেগুলো তো হচ্ছে মানে যারা গাড়ি চালাচ্ছে তাদের সামান্য ভুলের জন্য, হ্যাঁ, তাদের ভুলের জন্যই হচ্ছে। পিডাস্ট্রিয়ানদের একটু সচেতন থাকতে হবে, যদিও মানে অন রোড কিন্তু পিডাস্ট্রিয়ানসদের মানে যারা পায়ে হেঁটে চলে তাদের অধিকার বেশি। হ্যাঁ, কিন্তু তারপরেও রোড ক্রসিং এর সময় অধিকার দিয়ে তো আর হবে না, স্পিডিং ট্রাক বা স্পিডিং গাড়ির সামনে পড়লে তো মরে যাবে। হ্যাঁ, কাজে আমার মনে হয় একটা সেন্সিটাইজেশন দরকার। হ্যাঁ, সব দিক থেকে সেন্সিটাইজেশন, যে রিক্সাওয়ালাদেরকে মানে সেন্সিটাইজ করতে হবে, একসঙ্গে সবাইকে করতে হবে। হ্যাঁ, কম বেশি করে করে এটা করতে হবে। হ্যাঁ, বাইকার্সদেরকে সবচেয়ে আগে করার দরকার বলে আমার মনে হয়। ওকে, সৌরভবাবু, আপনি কি মনে করেন এই যে মানে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে হাইওয়ে গুলোতে বা জাতীয় সড়কগুলোতে যে ধরনের অ্যাক্সিডেন্ট গুলো হয়, আমরা প্রতিদিন কোথাও না কোথাও একটা না দুটো অ্যাক্সিডেন্ট আমরা দেখছি, এটাকে মানে কমানোর কোনো উপায় নেই? আর এটা মানে কারণটা তো জয়ন্তবাবু যেগুলো বললেন। হ্যাঁ, জয়ন্তবাবু ঠিকই বলেছেন, উনি ওনার অভিজ্ঞতা দিয়ে বলেছেন। আমি আরেকটু অ্যাড করছি ওনার কথার সাথে। দেখুন, এই যে আপনারা বলছেন যে স্পিডের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে, 100% সত্যি। মানে একটা কারণ, কয়েকটা কারণের মধ্যে একটা কারণ, প্রধান কারণ বলতে পারি, কারণ স্পিড যত বেশি থাকবে তত অ্যাক্সিডেন্টটা ফ্যাটাল হবে, আমার জীবন চলে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, এবং তাই হচ্ছে ত্রিপুরা রাজ্যে।
কেন হচ্ছে আবার সেই বলি সচেতনতার অভাব, অ্যাওয়ারনেস যেটা বলি আমরা, না ড্রাইভারের আছে না আমাদের মধ্যে আছে। আপনি 10টা ছেলেকে দাঁড় করিয়ে ড্রাইভার বা গাড়ি যারা চালাচ্ছেন, ইভেন আমরা যারা শিক্ষিত যারা সমাজের রিপ্রেজেন্ট করি, আমরা যারা চালাচ্ছি, বলুন তো আগরতলা শহরে স্পিড লিমিট কত? আমি 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 একদম 100% নিশ্চিত যে 10 জনের মধ্যে 9 জনই পারবেন না। একজন যদি বলতেও পারে হয়তো বলতে পারেন, রেয়ার, বা 100 জনের মধ্যে 99% পারবেন না। তো স্পিড লিমিটটা জানতে হবে। আমার হাইওয়ের স্পিড লিমিট কি আছে, শহরের মিউনিসিপ্যাল এরিয়াতে কি স্পিড লিমিট বা নগর পঞ্চায়েত এরিয়াতে কি স্পিড লিমিট, সেগুলি যদি আমি না জানি, তা আমি তো এমনিতেই 20-22 বছরের লাইসেন্স হোল্ডার যুবক ছেলে, আমার শরীরে মানে থ্রিল, মানে স্পিড, ঠিক আছে, স্পিড থ্রিলস বাট কিলস। তো আমরা অনেক সময় ভাবি যে রাস্তাটা হচ্ছে ফর্মুলা 1-এর ট্র্যাক, তো মাইকেল শুমাকার যেভাবে গাড়ি চালাবে আমি সেভাবে পারবো, কিন্তু এটা তো না। রোডের এনভায়রনমেন্ট আগরতলা শহরে বা আগরতলার আশেপাশে যে হাইওয়েজ গুলি আছে বা সাব ডিভিশন ডিস্ট্রিক্টে যে হাইওয়েজ গুলি আছে, সেগুলি তো আর ফর্মুলা 1-এর ট্র্যাক নয়। তো যেটা বলছিলাম, স্পিড লিমিটটা কত জানতে হবে। তো সেটা আমরা যেটাই হোক, এটা পুলিশ দপ্তর বলুন, ট্রাফিক দপ্তর বলুন, বা মোটর ভেহিকল দপ্তর বলুন, আমাদের হয়তো অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেভাবে মানুষের মধ্যে পৌঁছানি, যার জন্য আমরা স্পিড লিমিট সম্বন্ধে আমরা জানি না। স্টেট গভর্নমেন্ট একটা স্পিড লিমিট করে দিয়েছেন। আমি এখানে বলার যেহেতু সুযোগ আছে সবার জন্য একটু বলছি, সংক্ষেপে বলছি, যে স্পিড লিমিট হচ্ছে ন্যাশনাল হাইওয়েজ যেগুলি আছে ত্রিপুরার মধ্যে, সেগুলির জন্য স্টেট গভর্নমেন্ট একটা স্পিড লিমিট করেছে অনেক আগেই, অনেক 2008 সালে একটা নোটিফিকেশন আছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের। তো সেখানে লাইট মোটর ভেহিকলস গুলি চলবে ন্যাশনাল হাইওয়েতে বা 2 লেন স্টেট হাইওয়েজ যেগুলি আছে আমাদের, সেখানে চলবে ম্যাক্সিমাম স্পিড লিমিট প্রতি ঘন্টায় হচ্ছে আপনার 50 কিলোমিটার পার আওয়ার, লাইট মোটর ভেহিকলস। আর মিডিয়াম বা হেভি যেগুলি আছে সেগুলি হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 40। সিমিলারলি আমাদের নগর পঞ্চায়েত বা মিউনিসিপ্যাল এরিয়াতে যদি থাকে, যেমন আগরতলাটা পুরোটা শহরটাই মিউনিসিপ্যাল এরিয়ার মধ্যে, সেখানে হচ্ছে 25 এবং 30। LMB 25 না, হেভি এবং মিডিয়াম হচ্ছে 25, LMB হচ্ছে 30। এটা হচ্ছে স্পিড লিমিট। কিন্তু আমরা লক্ষ্য করি 30 কোথায়, 30 এখানে 50, 60, 70 চলছে বা তার বেশিও চলছে। এবং আপনি যদি ওই রোডে যান, গোমতী সাউথ ডিস্ট্রিক্টের দিকে যান, শান্তিরবাজার রোড খুব ভালো রোড, সেখানে এত মানে গাড়ি ঘোড়াও চলে না, তাই স্পিড চলে যায় 100, 120 ওখানে চলে যায়। তো তাহলে অ্যাক্সিডেন্ট তো হবেই, কন্ট্রোল করা যায় না। সবসময় খেয়াল রাখতে হবে গাড়িটা যেন কন্ট্রোলে থাকে। তো স্পিড একটা মানে মূল কারণ আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার। তো এই সমস্ত জিনিসগুলি যদি আমাদের মাথায় না থাকে গাড়ি চালানোর সময়, তাহলে তো অ্যাক্সিডেন্ট তো হবেই, আজকে না হোক কালকে হবে। একদম, একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর একটা জীবন চলে যায়, এক বা একের অধিক জীবন যায় বা আহত হন অনেকেই, সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যান। তখন আর সেগুলো বুঝে লাভ নেই, এগুলো বুঝতে হবে আগেই, অ্যাক্সিডেন্টটা হওয়ার আগেই। আসলে এই যে স্পিড লিমিটগুলোর কথা বলছিলেন সৌরভবাবু, বলছিলেন কোথায় হাইওয়েতে বা বিভিন্ন নগর পঞ্চায়েত বা এমসি এরিয়াতে কি করে কতটুকু স্পিডে আমরা চালাতে পারি গাড়ি, বিভিন্ন ধরনের গাড়ি। আসলে এগুলো আমরা মানি না। ওই আমাদের মনে হয় যে আমরা তো চালাতে পারছি, গাড়িতে স্পিড উঠছে, স্পিড আমরা উঠাতেই পারি, যেটা জয়ন্তবাবু বলছিলেন। কিন্তু একটা সমস্যা হয়ে গেলে কন্ট্রোল করাটা অসম্ভব হয়ে যায়, আর তখনই একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন। আমি একটু অ্যাড করছি, কথাটা হচ্ছে যে কনজেশন নিয়েও কথা হয়েছে, জয়ন্তবাবু বলেছেন কনজেশন কিন্তু একদিকে ভালো, কনজেশনের কারণে আমাদের অন্তত জীবনটা যাচ্ছে না। আগরতলা শহরের কথা বলুন, অ্যাক্সিডেন্ট রেয়ার, মানে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট, হয়তো গাড়ির সাথে গাড়ির একটা লাগে, একটু ড্রাইভার হয়তো একটু সমস্যা হয়, পুলিশও সব সময় লাগে না, মাঝে মধ্যে লাগে, আসতে হয়, কিন্তু ড্রাইভাররাই মিটিয়ে ফেলে, কারণ কনজেশন বেশি, হয়তো একটু গাড়ি ড্যামেজ হয়েছে, নিজেদের মধ্যে কথাবার্তা বলে মিটিয়ে চলে যায়। তো একদিক দিয়ে কনজেশন থাকা ভালো, আমার লাইফটা বাঁচছে। কিন্তু আমি যেটা বললাম, শান্তির বাজারের দিকে রোড, সাবরুমের দিকে রোড, হাইওয়েতে, সেখানে তো কনজেশন নেই। তো স্পিডের কারণে অ্যাক্সিডেন্ট হলে যা হবার তাই হবে, একদম সংশয় হয়ে যায়, জীবন একদম চিরঘুমে আমরা চলে যাব না। ঠিক। আমরা একটু আগরতলা শহরের দিকে যদি নজর রাখি, আগরতলা শহরে অনেক কিছুই আমাদের মাঝে মধ্যে সমস্যা মনে হয়।
যখন আমরা ট্রাফিক জ্যামে পড়ে যাই, যখন অফিস টাইম ব্যস্ততার মধ্যে আমরা যখন একটা রাস্তা দিয়ে বেরিয়ে আসতে পারি না, আমার সামনে সব ধরনের ভেহিকেল থাকে কিন্তু আমি বেরিয়ে আসতে পারছি না। এখন কথা হচ্ছে জয়ন্তবাবু, এই যে আগরতলা শহরের কয়েকটা জায়গায় আমরা সারাদিনে ট্রাফিক দেখি, বিভিন্ন ট্রাফিক পোস্টগুলো আগে ছিল, ট্রাফিক ব্যবস্থাটাকে একটু যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আজকাল ট্রাফিক সিগন্যাল হয়ে গেছে, বেশিরভাগ জায়গায় ট্রাফিক সিগন্যাল হয়ে গেছে, এবং সেই জায়গায় অনেকগুলো ক্রসিং এর মধ্যে আমরা ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখি না, থাকলে ওনারা হয়তো আড়ালে থাকেন। এক, দুই, আরো কয়েকটা জায়গায় আমরা দেখি যেখানে নির্দিষ্ট কিছু সময়ের জন্য ট্রাফিক দেখা যায়, হয়তো সকালের সেই অফিস টাইমটায়, বিকেলের অফিস টাইমটায়, হ্যাঁ, আর বাকি সময় ট্রাফিক দেখা যায় না। আবার কিছু কিছু পোস্ট আছে এমন যে পোস্টগুলোতে আমি তুলে দিলাম একসঙ্গে, আপনি ব্যাপারটা একটু বুঝে দেখবেন এবং সেখানে আলোকপাত করার চেষ্টা করবেন। পুরনো গভর্নর হাউসের পেছনে একটি ট্রাফিক পোস্ট রয়েছে হেরিটেজ পার্কের কর্নারটায়। সেখান থেকে যে গাড়িগুলো জিবি থেকে আসছে, জিবি থেকে এসে সেই গাড়িগুলো রাইট ওয়েতে নিয়ে গভর্নর হাউস ঘুরে শহরের দিকে আসার কথা, এবং যেটা জিবির দিকে যাচ্ছে সেটা গভর্নর হাউসের পেছন দিক থেকে গিয়ে যাওয়ার কথা। সেই ট্রাফিকের মতো সিগন্যাল দেখান, কিন্তু আমরা প্রায় অনেক দেখি সেখানে 1 মিনিট দাঁড়ালে 5টা ভেহিকেল, টু হুইলার দেখবেন যারা ট্রাফিককে ক্রস করে সোজা চলে আসছে, মানে ট্রাফিক সিগন্যালটা মানছেই না, এবং তার পরিপ্রেক্ষিতে তাদের কোনো সাজা হয় না, কিছু নেই, সেখানে কোনো অ্যাকশন কিছু নেই। তাহলে এখানে নো এন্ট্রির বোর্ডটা লাগিয়ে দেওয়ার কি মানে আছে, ওয়ান ওয়ে করার কি মানে আছে? এই ধরনের সমস্যাগুলো থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, এবং ট্রাফিকের এখানে কতটুকু সদার্থক ভূমিকা নেওয়া উচিত বলে আপনার মনে হয়? না, প্রথমত হচ্ছে যে একটা এনফোর্সমেন্ট থাকা দরকার। হ্যাঁ, মানে প্রথম দিকে এটা থাকলে কি হবে যে অভ্যেসটা যদি চেঞ্জ হয়ে যায়, তারপর দেখবেন যে এত আর সমস্যা হচ্ছে না। আচ্ছা, আমি একটা উদাহরণ, মানে অন্য একটা কথা বলছি। আমরা কিছুদিন আগে আগরতলা প্রেস ক্লাবে চট্টগ্রাম থেকে একজন অধ্যাপককে এনেছিলাম একটা ট্রেনিং করানোর জন্য। তো উনি তো ভালোই করলেন, সেটা আমাদের আলোচ্য বিষয়ও নয়, কিন্তু উনি বললেন যে এত ভালো ট্রাফিক ব্যবস্থা আগরতলা শহরে, হ্যাঁ, আমি তো ভাবতেই পারি না। আমি বলেন কি মশাই, আমরা তো এ নিয়ে অনেক বেশি ভাবিত। হ্যাঁ, আপনি বলছেন এত ভালো, বলে আমি তো বাংলাদেশ থেকে এসেছি। হ্যাঁ, তো এর জন্য আমি বলছি যে আপনাদের একটা নাইলনের দড়ি কেউ ক্রস করছে না। হ্যাঁ, সেটাই তো আমার কাছে একটা মারাত্মক। আমি গিয়ে সেটা লিখবো, বলবো অনেককে, একটা নাইলনের দড়ি দিয়ে আপনারা রোড ডিভাইডার করেছেন, হ্যাঁ, সেটা কেউ নিয়ে যাচ্ছে না, আমি দেখিনি। হ্যাঁ, মানে এরকম। তো আমাদের এখানে ওয়াল তুলে দিলে ওয়ালের উপর জাম্প করে চলে যাবে। তো এরকম। তো তাহলে কি হয়েছে, মানে দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এটা আমাদের কিছুটা সংস্কৃতি সেভাবে গড়ে উঠেছে, অফকোর্স। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কালচার, ঠিক নাকি? হ্যাঁ, সেই কালচারটা কিছু হলেও এসছে। হ্যাঁ, আপনি বাংলাদেশে, আমি একটু ইচ্ছে করে তুলনা করছি, তো গেলে দেখবেন যে শহরে কিন্তু ট্রাফিক পুলিশ মানে দেখা যায় না খুব একটা। কিন্তু আমাদের এখানে কিন্তু ট্রাফিক পুলিশরা থাকে, তারপর কোন সময়ে কোন জায়গায় ভিড় হচ্ছে ওখানে ওনারা চলে যান। আর আমি বলবো যে আগরতলায় যারা ট্রাফিক পুলিশ, হ্যাঁ, তারা অনেক বেশি সংযত। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, কারণ কলকাতায় আপনি যদি যান, হ্যাঁ, ট্রাফিক পুলিশ না বলে সাদা পুলিশ আসছে, হ্যাঁ, এক্ষুনি ধরে কেলাবে, পেটাবে, মানে তারা যেভাবে বলে। সেখানে ট্রাফিক ব্যবস্থা, ট্রাফিক যেভাবে জট হয়, সেখানে সেই জট খুলতে তাদের সেরকম ভূমিকা হয়তো নিতে হয়। তো আমাদের এখানে এটা আছে, কিন্তু আমি সেটা বলছি না। হ্যাঁ, কিন্তু এই যদি, যেমন ধরুন আপনি যেটা বললেন যে হেরিটেজ পার্কের ওখানে, এখানে আমার একটা প্রশ্ন আছে যে ওরা যেভাবে সাইনটা দেখায়, যেটা দেখাচ্ছে, হ্যাঁ, এটা একটু কনফিউজিং মনে হয়। মানে আমাকে কি ছেড়েছে নাকি ছাড়েনি, এটাই আমি বুঝতে পারি না। অন্যখানে যেমন একটা লাল থাকে, ইয়ে থাকে, ওই মানে আমি জানি না, এটা হয়তো আমার ভুলও হতে পারে, যেভাবে ট্রাফিকটা দেখায় সেটা আর কি আমাকে গ্রিন সিগন্যাল দিচ্ছে, সিগন্যালে দাঁড়িয়ে ধরুন স্টপ দেখাচ্ছে বা সেই যে লাইটটা সেটা ধরছে, কিন্তু নিচে কিন্তু এটা ওয়ান ওয়ে রাস্তা, এটা না, আমি এই জায়গাটায় আছি। তো সেটা একটা হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে একজন যখন সোজা চলে যাবে, হ্যাঁ, তো ওইখানে যদি দুজন ট্রাফিক পুলিশ থাকে, হ্যাঁ, তারা যদি সেটাকে আটকায়,
আটকে যদি প্রথমে বলে, আমি বলছি না যে প্রথমে ফাইন করো, থানায় ধরে নিয়ে যাও, দিস দ্যাট থিং। হ্যাঁ, এটা অনেকটা ওই মানে ফুটবল ফিল্ডের রেফারির মতো, যে তাকে প্রথম একরকমের কার্ড দেখানো হয় একদম শেষ দিকে, তারপর রেড কার্ড দেখানো হয়। হ্যাঁ, তো এইরকম যদি করে তাহলে আমার মনে হয় আস্তে আস্তে পিপুল সেন্সিটাইজড হবে। হ্যাঁ, আসলে মানুষকেও শিক্ষিত করে তুলতে হয়। হ্যাঁ, আফটার অল আমরা বাংলাদেশ থেকেই মাইগ্রেট করেছি। হ্যাঁ, তো সেই কালচার আমাদের মধ্যে অনেকটাই আছে। হ্যাঁ, অনেকটাই আছে। হ্যাঁ, তো সেটার জন্য একটা সেন্সিটাইজেশন করা উচিত। আরেকটা উনি যেটা বললেন, হ্যাঁ সত্যি কথা বলতে কি, তো আমি যে সাংবাদিক, হ্যাঁ আমার প্রায় 40 বছর হয়ে গেল, সিনিয়র মোস্ট জার্নালিস্টদের একজন, আমিও কিন্তু জানি না যে আগরতলা শহরে 25 কিলোমিটার স্পিড লিমিট বা 30 কিলোমিটার, হ্যাঁ সেটা আমি জানি না। হ্যাঁ, তার মানে কি, মানে দপ্তরের পক্ষ থেকে অ্যাওয়ারনেস নেই। আরেকটা হচ্ছে যে 2-3 কিলোমিটার পরে পরে স্পিড লিমিট এরকম লাগিয়ে দিলে কি অসুবিধা? রাস্তা যদি লাগানো থাকে, যেটা হাইওয়েতে অনেকটা লাগানো থাকে অবশ্য। হ্যাঁ, হাইওয়েতে অনেকটা থাকে, তাও অনেক দূরে দূরে, কিন্তু এটা যদি শহরের মধ্যেও লাগানো হয় তো আমার মনে হয় অন্তত 15-20টা যদি লাগানো হয় তাহলে বলবে আরে আমাদের স্পিড লিমিট মাত্র এই, তাও তো আমরা জানি না। কিন্তু এখন কথা হচ্ছে যে এরকম স্পিড লিমিট তো ফ্লাইওভারে লাগানো রয়েছে, ফ্লাইওভারে ঠিক ওঠার মুখে কতটা স্পিড থাকবে, টার্নিং এ কতটা স্পিড থাকবে, এরপর গেলে লাগানো থাকবে। আমি যদি ভুল করে আমাকে শুধরে দেবেন। কই, আমি তো খুব একটা দেখছি ফ্লাইওভারে বাদিকে লেখা আছে, থাকে কিছু আছে, কিন্তু সেটা তাও ওটা ভিজিবিলিটি নেই। হ্যাঁ, এটা আবার মানুষের চোখে আসতে হবে তো। হ্যাঁ, তার মধ্যে ব্লিঙ্কিং লাইট ফাইট দিতে হবে, ওটা জানি। আচ্ছা, আমাদের চোখে পড়ে। ঠিক। সৌরভবাবু, এই ব্যাপারটা একটু আপনার আলোকপাত চাইবো যে এই মুহূর্তে ট্রাফিক ব্যবস্থা যেভাবে চলছে, আমি সিগন্যালের কথা একটু পরে আসছি, আমাদের সিগন্যালগুলো কিভাবে কাজ করছে, সিগন্যালগুলো কিভাবে কাজ করছে, কিন্তু আমরা যে ট্রাফিক, বিভিন্ন মোড়ে যে ট্রাফিক দেখার কথা আমরা আগে যেভাবে দেখতাম, এই ট্রাফিক কিন্তু অনেকটাই কম দেখি এখন। সেটার কারণ কি মানে সিগন্যালের ব্যবস্থা নাকি অন্য কোনো কারণ? আর বিশেষ করে সময় ভিত্তিক ট্রাফিক দেখি, বাকি সময়টা দেখি ট্রাফিক থাকলেও রাস্তার পাশে হয়তো উনি অপেক্ষা করছেন বা রেস্ট করছেন, সেই অর্থে অ্যাক্টিভ দেখি না। এবং পোস্টে যারা থাকে, যেসব পোস্টে, এই যে আমি জিবি থেকে হেরিটেজ পার্ক হয়ে আসার যে পোস্টটা বললাম, এখানে এই ট্রাফিক যখন সিগন্যাল দেখাচ্ছেন এবং একের পর এক বাইক যখন ওনার নিচে দিয়ে সামনের দিকে স্ট্রেট সিগন্যালটা ক্রস করছেন বা নো এন্ট্রিটা মানছেন না, এটা তো ওনারও একটা অপমান। তো এই দিনের পর দিন যখন এভাবে হচ্ছে, তখন দপ্তর কি ভূমিকা নিচ্ছে? দেখুন, যতটুকু আমি জানি, আমি তো এই দপ্তর থেকে ধরুন অ্যাজ ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হিসেবে রিটায়ারমেন্টে এসেছি। এখন অবধি আমার কাছে যা ইনফরমেশন, ট্রাফিক দপ্তরে এখন লোক সংখ্যা খুবই কম। আচ্ছা, যতটুকু প্রয়োজন, শহর বাড়ছে, দিন দিন বাড়ছে, পপুলেশন, গাড়ি বাড়ছে, কিন্তু লোক সংখ্যার খুবই কম। শুধু ট্রাফিক দপ্তর না, পুরো পুলিশ দপ্তরে এখন লোক সংখ্যার খুব অভাব। এটা হলো একটা পার্ট। যেটা বলছেন, এখন প্রায় ইম্পর্টেন্ট যে মানে জাংশনগুলি আছে আমাদের, যে চমুনিগুলি আমরা বলি, সবগুলি এখন ইলেকট্রিক্যাল ট্রাফিক সিগন্যাল হয়ে গেছে। তো হওয়াতে ম্যানুয়ালে, যেটা আগে ট্রাফিক সিগন্যাল হতো হাতের মাধ্যমে, ম্যানুয়াল ট্রাফিক সিগন্যাল, সেগুলি দেখুন অনেক, মানে এখনকার বর্তমান যুগে ম্যানুয়াল ট্রাফিক সিগন্যাল না থাকাই ভালো। না, মানে একটা হাত দেখিয়ে এরকম একটা সময় দরকার মানে নেই, না থাকাই ভালো। তো আমাদের শহরও আধুনিক হচ্ছে দিন দিন, এখন স্মার্ট সিটির তকমা আমরা পেয়েছি, সেই সঙ্গে অনেক ইলেকট্রিক্যাল সিগন্যালগুলি হয়েছে। তো সেই জন্য আপনি যখন ইলেকট্রিক্যাল সিগন্যালগুলি, সেটা আমার অনুমান, সিগন্যালগুলি চলছে, তখন ম্যান পাওয়ারটা ওখানে পোস্টিং হচ্ছে কি হচ্ছে না আমার এই মুহূর্তে জানা নেই। বোধহয় হয়ে থাকে, হলেও কম স্কেল, মানে কম একটা ম্যান পাওয়ার থাকে। তো সেখানে কিছুটা, হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। ট্রাফিক স্টাফরা মেইনলি পিক আওয়ার্সে ওদের দেখা যায়, শহরের পরিচিত জায়গাগুলিতে আমরা দেখতে পাই। তারপর পিক আওয়ার্স উঠে গেলে ওরা একটু রিল্যাক্টেন্ট হয়ে যায়, রিল্যাক্স মোডে থাকে। আরেকটা ব্যাপার আপনার আমি নজরে আনার চেষ্টা করবো, আপনি যদি একটু ব্যাখ্যা করেন আপনি হয়তো বুঝতে পারবেন। রাধানগর বাস স্ট্যান্ডের সামনে, ঠিক রাধানগর বাস স্ট্যান্ডে যখন আপনি ঠিক এই বাস স্ট্যান্ডের সামনে প্রায় সারাদিনই বলতে গেলে একটু বেশি কনজেস্টেড থাকে, ভিড় থাকে। রাধানগর বাস স্ট্যান্ডে আমরা প্রায় সময় দেখি ঠিক অপোজিটে, মানে এই যে একটা পেট্রোল পাম্পের পাশে দাঁড়িয়ে ওখানে ট্রাফিকের চেকিং হয়, সেখানে
গাড়ি, বিশেষ করে টু হুইলারের প্রচন্ডভাবে চেকিং হয় এবং ট্রাফিকের অধিকর্তারা থাকেন, সেখানে আধিকারিকরা থাকেন। অথচ উল্টো দিকে রাধানগর গেটের সামনে গাড়ি, 3 চাকা অটো বা আজকাল যে ইলেকট্রিক ভেহিকেল গুলো, এগুলো ভর্তি থাকে, রাস্তাটাকে ছোট করতে করতে এক পাশে একটা গাড়ি পাস হওয়ার মতো নিয়ে আসে। এখানে কোনো ব্যবস্থা নেই, ওখানে টু হুইলার চেকিং হচ্ছে। এটার মানে কিরকম ভাবে এটা দ্বিচারিতা মনে হয় না? রাস্তার এক পাশে দাঁড়িয়ে এরকম চেকিং আর এদিকে কোন রকম ঠিক ব্যবস্থা আছে, নেই। ধরুন এটা হচ্ছে আপনি পজিশনিংটা নিয়ে বলছেন, ট্রাফিক পুলিশ কখন কোথায় এনফোর্সমেন্ট করবে, পজিশনিং, এবং এটা দিনের পর দিন হচ্ছে, এটা একদিনে হঠাৎ করে ঠিক ব্যাপার আছে। না। আপনি আপনার কথাটাও আংশিক সত্যি। রাধানগরের যে স্ট্যান্ডের মানে ওয়েস্টার্ন সাইড, রাস্তার ওয়েস্টার্ন সাইডটা, এটা হচ্ছে গেটের মুখ, রাধানগর স্ট্যান্ড, এত বড় স্ট্যান্ড, গেটের মুখটা, ওখানে প্যাসেঞ্জার ওঠা নামা করে। অ্যাকচুয়ালি অটোর সার্ভিস আছে এখানে, যেখানে সেখানে অটোগুলিও দাঁড়িয়ে যায়, সেটাও সত্যি। যেখানে সেখানে আমরা প্যাসেঞ্জার যারা অটোতে বোর্ড করছি, আমরাও যেখানে সেখানে নামার চেষ্টা করি এবং অটোওয়ালা সেখানেই দাঁড় করায়। তো সেই কারণে ওই গেটের মুখটা একটু কনজেস্টেড থাকে। সেখানে আবার রাধানগর স্ট্যান্ডের একটা সোসাইটি থাকে আমার যতটুকু জানা আছে। তো ওদেরও ভলান্টিয়ার্স থাকার কথা। কেউ কি দেখেন আপনারা ভলান্টিয়ার্সরা জব করছে, ওদের টাস্ক ওরা পালন করছে? আমাদের চোখে পড়ে না। তো ট্রাফিক পুলিশ ঠিক আছে, ওদিকেও করা উচিত, আমি বলছি না উচিত নয়। কনজেশনটা কি করে দ্রুত রিমুভ করা যায়, এখানে ভলান্টিয়ারদেরও একটা পার্ট থাকলে সবার সুবিধা হয়। আমাদের কথা হচ্ছে সম্মিলিতভাবে আমরা চেষ্টা করলে এইসব কনজেশনগুলি তাড়াতে পারবো আমরা। এই হচ্ছে একটা ব্যাপার। আরেকটা কথা, এনফোর্সমেন্টের কথা যেহেতু বললেন, আমি বলবো এখানে এনফোর্সমেন্ট, আপনি যেটা বললেন রাধানগরের ইস্টার্ন সাইডে পেট্রোল পাম্পের মুখের সামনে দাঁড়িয়ে কাগজপত্র চেকিং হয়, হেলমেট চেকিং হয়। আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে ঠিক আছে, ইনিশিয়ালি প্রথম কয়েক বছর আমরা না হেলমেটের উপর প্রেসার ক্রিয়েট করেছি লাইফকে সেভ করার জন্য। আগরতলা শহরে এমনিতে তো ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয় না, এটা সত্যি। তো হেলমেট এখন সবাই পরে, এখন রাস্তায় বেরোলে আমি দেখতে পাই সবাই পরে, অ্যাটলিস্ট পিলিয়ন না পড়ুক, অনেকেই পড়েন, কিন্তু রাইডার তো পড়ছেই। মানে এটা আমি বলবো যে 95% মানুষই পড়ে, রেয়ার এখন পড়ে না, রেয়ার, মূলত মূল রাস্তাগুলির মধ্যে। তো আমার মনে হয় কনজেশনটা এড়ানোর জন্য আমাদের যে এগুলির দিকে এখন একটু ট্রাফিক পুলিশের, এবং ইলিগাল পার্কিং, যেটা মানে শহরের একটা বড় একটা কনজেশনের কারণ, ইলিগাল পার্কিং, রাস্তার এনক্রোচমেন্ট, এগুলি হটানো দরকার। ইলিগাল পার্ক, আপনি বিশ্বাস করবেন আগরতলা শহরে আমার হিসাবে যথেষ্ট পার্কিং প্লেস দেওয়া আছে, যথেষ্ট। হ্যাঁ, পার্কিং প্লেস তো আর মানে রাতারাতি তৈরি করা যায় না, আমার অ্যাভেলেবল ল্যান্ড থাকতে হবে, স্পেস থাকতে হবে, তারপরেই পার্কিং স্পেস হবে। তো পার্কিং প্লেস আমার জানা মতো এখনো 46টা আছে আমাদের শহরে, সব রাস্তার, সব রাস্তার উপরেই 46টা আপনার পার্কিং প্লেস আছে। রাদার পার্কিং, নো পার্কিং জোন আমাদের 22খানা আছে এখন অবধি। ডাবল আছে পার্কিং স্পেস, ডাবলের থেকে বেশি আছে, কিন্তু আমাদের প্রায় সময় কমপ্লেন থাকে পার্কিং স্পেস নেই, কোথায় রাখবো। তো সব রোডের ওপরেই একটা পার্কিং, কিন্তু আমরা জানি কি, আমরা কেউ জানি না, হয়তো 2-4টা জানি আউট অফ 46, বা দেখা দেখি ওখানে লোক গাড়িটা রেখেছে, আমিও এসে গাড়িটা ওখানে রাখলাম, ওনার পাশে আমার গাড়িটাও প্লেস করলাম না জেনে। কিন্তু পার্কিং প্লেস কিন্তু আছে, এগুলি ট্রাফিক পুলিশের ওয়েবসাইটে আপনারা যাবেন, ত্রিপুরা ট্রাফিক পুলিশ কোথায় আছে পার্কিং .gov.in এ গেলে আপনার পার্কিং প্লেসের লিস্ট, নো পার্কিং জোনের লিস্ট আপনারা পাবেন। 46খানা পার্কিং প্লেস, 22খানা নো পার্কিং জোন আছে। তো মোটামুটি সাফিসিয়েন্ট, আগরতলা শহরের জন্য 46টা পার্কিং প্লেস সাফিসিয়েন্ট। তাছাড়া মাল্টি লেভেল পার্কিং মোটর স্ট্যান্ডে হচ্ছে, যখন হবে আরো ভালো, আরো বেটার হবে আমাদের শহরে। সিমিলারলি বটতলায় তো এখন ফ্লাইওভারের নিচে করছে, ওখানেও যদি একটা করা যায়, বটতলা একটা হাইলি কনজেস্টেড প্লেস, বাজার থাকার কারণে, গাড়ির সার্ভিস থাকার কারণে, ব্যবসায়িক কারণে, তো হতে পারে, ওখানেও হতে পারে। তো পার্কিং প্লেস আমরা যত দেব তত কনজেশন। এখানে মূল ব্যাপার হচ্ছে বলার আমার, যে পার্কিং প্লেস আমরা কি অর্থে ব্যবহার করি। আমি সাময়িক 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টার জন্য আমি মার্কেটিং এ এসেছি, পার্কিং করলাম, এটা পেড পার্কিংও হতে পারে, এমনিতেও হতে পারে, করলাম, চলে গেলাম। কিন্তু দেখা যাচ্ছে যেগুলি ভালো উদ্দেশ্যে গভর্নমেন্ট চালু করেছে পার্কিং প্লেস, বা কালভার্ট ড্রেনগুলি করেছে, এত খরচা করে পার্কিং দেওয়ার জন্যই করেছে মেইনলি, কিন্তু ওখানে গ্যারেজ হয়ে যাচ্ছে।
এটা দুঃখজনক। দিনের পর দিন গাড়ি আমি গাড়ি কিনলাম, গ্যারেজ দেখি, আমি ভেহিকলস থেকে গাড়ি রেজিস্ট্রেশন পাই, কিন্তু আমার গ্যারেজটা হচ্ছে সরকারি রাস্তা বা সরকারি যে নোটিফাইড পার্কিং জোন, সেখানে পার্কিং। আমি ফর এক্সাম্পল যেমন অফিস লেন, যেটা আমরা বটতলা অবলা চৌমুনি বলি পুরোনো নাম, থেকে আমাদের আইজিএম, এই যে আমাদের মিউনিসিপ্যালিটির সামনে দিয়ে সেই অফিস লেন, সেই রোডে দেখুন রাস্তার নর্দার্ন সাইড পার্কিং জোন, কালভার্ট এর পুরোটাই কত বড় জায়গা, কিন্তু আপনি এখানে দেখুন প্রয়োজনে, কাজের প্রয়োজনে, অফিস আওয়ার্সে বা ব্যবসায়িক কাজ করার জন্য যারা আসেন 2 ঘন্টা 3 ঘন্টার জন্য, ওরা কতজন রাখেন গাড়ি, আর পার্মানেন্টলি গাড়ির গ্যারেজ হিসাবে কতজন থাকেন। ম্যাক্সিমামটাই হচ্ছে গাড়ির গ্যারেজ হয়ে গেছে। এগুলি ট্রাফিক পুলিশের এনফোর্সমেন্টে নজর দেওয়া সব থেকে বেশি, হেলমেট চেকিং থেকে এই মুহূর্তে শহর মানুষ যেটা চাইছে, পার্কিং জোনগুলি ইলিগেল পার্কিং, এটা ইলিগেল পার্কিং। আমি যদি গ্যারেজ পার্কিং ঠিক আছে, বাট এটা গ্যারেজ হবে কেন আমার, সেগুলি নজর রাখবেন। আপনি আইজিএম চৌমুনি থেকে জ্যাকসন গেট অব্দি রাস্তা নর্দার্ন সাইড পুরোটাই পার্কিং জোন, কালভার্ট, এই যে আমাদের ড্রেনের উপরে যে কালভার্ট গুলি হয়েছে, এত বড় পার্কিং প্লেস শহরে আর কিছু লাগে? পার্কিং প্লেস যদি আমরা এটা ঠিক মতো ইউজ করি, ঠিক মতো আমরা সচেতন ভাবে যদি ইউজ করি, আমরা যারা ভেহিকল ইউজার্স, যারা ভেহিকল ওনার্স, অনেক বড়। আর কি, আমার তো এরকম না আমি মানে একদম দোকানের সামনে আমাকে গাড়িটা 2 ঘন্টা স্পেন্ড করব আমি শপিং এ, এটা তো হতে পারে না। এটা সময় এসছে আমাদের অ্যাটিটিউড চেঞ্জ করার, আমাদের অ্যাওয়ারনেসকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার, এবং ডিপার্টমেন্টকে আমি অনুরোধ করব, আমার ডিপার্টমেন্টকে, যে অ্যাওয়ারনেস গুলি শহরের মানুষ বা যেখানে কনজেস্টেড এরিয়া, ওখানকার যেমন অফিস ট্রেনের কথা বলে, ওখানকার এলাকাবাসীদেরও এগুলি বোঝানোর জন্য। না হলে আমরা বাঁচতে পারবো না, সবাই এই কনজেশনের মধ্যে আটকে থাকবে। সবাই যার যার ভূমিকা আস্তে আস্তে গ্রহণ করতে হবে, যেটা জয়ন্তবাবু বলছিলেন যে একটা সেন্সিটাইজেশনের প্রয়োজন রয়েছে, এবং সব দিক থেকে। আর যেটা আপনি বলছিলেন, শুধু বটতলা বা গোলবাজার নয়, সবগুলো বাজারেই নিজস্ব যানের যেরকম একটা মানে কনজেশন আছে, সেই জায়গায় কিন্তু বিভিন্ন অটো সার্ভিস বা এই যে ই রিক্সাগুলো, তাদেরও নিজস্ব স্ট্যান্ড রয়েছে, সেগুলোর জন্য একটা বিশাল বড় কনজেশনের ব্যাপার হয়। বিশেষ করে জিবি বাজারে আমরা দেখি একটা রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল, তার গেটের সামনেই যানজট থাকে, অনেক সময় অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিস যেতেও সমস্যা হয়ে যায়। কি মনে করেন আপনি এই পার্কিং এর ব্যাপারটা? একদম, আমি তো নিজেও জানতাম না যে 46টা পার্কিং প্লেস আছে, এবং আইজিএম থেকে একদম জ্যাকসন গেট অব্দি পার্ক করা যায়। হ্যাঁ, কিন্তু সেইগুলো মানে গ্যারেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখন আমার মনে হয় একটা তো আমরা বললাম সেন্সিটাইজেশন, আরেকটা হচ্ছে অ্যাওয়ারনেস, আরেকটা হচ্ছে এনফোর্সমেন্ট। এই 3টে জিনিস দরকার, হ্যাঁ, সাংঘাতিকভাবে দরকার। তো আমার মনে হয় এই যে ফ্রি পার্কিং জোন, হ্যাঁ, সেই ক্ষেত্রেও একটা সিস্টেম থাকা দরকার। হ্যাঁ, এমনিতে জেনারেলি পার্কিং এর জন্য ফ্রি পার্কিং এর ক্ষেত্রে যদি অন্তত গাড়ির ক্ষেত্রে কিছু টাকা 5 টাকাই নেওয়া হোক, হ্যাঁ 5 টাকা নেওয়া হোক, এবং সেখানে চেকিং এর জন্য থাকুক, যে গাড়িটা কিছুক্ষণের জন্য, তাহলে লোক থাকবে সেখানে। যেমন আমাদের এয়ারপোর্টে যেরকম হয়, আমি সেটাই বলছি যে একটা স্লিপ দিয়ে দেবে, এর জন্যই 5 টাকা। তারপর দেখবে যে এখানে মানে তাদের কাছে রেকর্ড হয়ে গেল, তো এখানে একদিনের জন্য গাড়িটা থাকছে না কত দিনের জন্য গাড়িটা থাকছে, হ্যাঁ, এটা তো প্রিন্টেড হয়ে যাবে। হ্যাঁ, তো সেখানে একটা হচ্ছে যে 1 ঘন্টার জন্য 5 টাকা হোক, 3 ঘন্টার জন্য 10 টাকা হোক, বা যেভাবে, আর একদিন যদি পুরো থাকে তাকে ফাইন করা হোক, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। মানে এই সিস্টেমগুলো করতে হবে, কিন্তু এইগুলো করতে হবে, এবং পাশাপাশি একটা ব্যাপক একটা প্রচার করতে হবে, এবং শিক্ষিতও করতে হবে, যে যেভাবে হয়। হ্যাঁ, আর এনফোর্সমেন্টটাও মানে জরুরি আছে। যে তুমি যেটা বললে যে হেরিটেজ পার্কের এখানে ট্রাফিক সিগন্যাল না মেনে হ্যাঁ চলে গেল, এটা অপমান। অবশ্যই অপমান তো অপমানই, কিন্তু সে তো ল ব্রেক করছে, হি ইজ নট ল অ্যাভয়েডিং সিটিজেন। হ্যাঁ,
তো এই সেন্সটা তো থাকতে হবে যে আই মাস্ট বি এ ল অ্যাবাইডিং সিটিজেন। আমাদের এখানে কি হয় যে একটা নিয়ম ভাঙলে পরে নিজে একটা ক্রেডিট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যদি তার গাড়িটা থামিয়ে বা তার বাইকটা থামিয়ে বলে যে আপনি তো এটা ভুল করেছেন, হ্যাঁ আরেকবার যদি করেন আপনাকে ফাইন করা হবে, এই কথাগুলো বললেও কিন্তু অনেক অনেক মানে কাজ হবে আমার মনে হয়। সেখানে অবশ্যই আমাদের আমরা যারা যেটা সৌরভবাবু বলছিলেন যারা সোসাইটিকে রিপ্রেজেন্ট করে তাদেরও কিন্তু একটু ভূমিকা নিতে হবে, কারণ ওনারা যে ট্রেন্ডটা সেট করছেন সেটাই হয়তো আগামী দিনে ট্রেন্ড হয়ে যায়। ওনাদেরও খেয়াল রাখতে হবে যে ট্রাফিকের সবগুলো নিয়ম ওনারা মানছেন কি না। সৌরভবাবু, এখানে আরেকটা জিনিস ছোট্ট করে আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আপনি পার্কিং এর কথা বলছিলেন, পার্কিং এর সমস্যার পাশাপাশি এই যে নো এন্ট্রি যে একটা জায়গা থাকে, নো এন্ট্রি ওয়ান ওয়ে থাকে, সেই জায়গাগুলো আমরা দেখি মাঝে মধ্যে পাল্টে যায় বিভিন্ন কারণে। এগুলো কি ট্রাফিক ডিপার্টমেন্ট টেস্টিং করে নাকি এটা কোনো বিশেষ কারণে? যেমন ধরুন আমাদের এই যে কর্নাল চৌমুহনী থেকে হারাধন সংঘর যে স্পেসটা, এই স্পেসটা বাড়ানো যায় না, এখানে কনজেশন ছিল, এটা বহুদিন আমরা এই জায়গাটাতে ওয়ান ওয়ে দেখেছি, অফিস টাইমে কিছুক্ষণ ওয়ান ওয়ে থাকতো। এবং এখনো আমাদের এই যে বিদুরকর্তা চৌমুহনী থেকে টিআরটিসি অব্দি এটা ওয়ান ওয়ে আছে, যদিও এই ট্রাফিকের সামনে দিয়েই প্রচুর টু হুইলার ইভেন কি রিক্সা বেরিয়ে যাচ্ছে নো এন্ট্রিটা না মেনে। এগুলোতে কি করা যায়? মানে আপনি এটা একটা বিষয়। আর একটা ছোট্ট করে বিষয় জানতে চাইবো যে ট্রাফিক পুলিশ ইচ্ছে করলে কি আমাকে যখন তখন দাঁড় করিয়ে, আমার ব্যস্ততা সেটা গুরুত্ব না দিয়ে যখন তখন দাঁড় করিয়ে, আমার যদি হেলমেট পরা থাকে আমাকে দাঁড় করিয়ে আমার কাগজপত্র চেক করতে পারে এখন? দেখুন, কোনো কারণ ছাড়া মানে আপনি যদি আইনগতভাবে দেখেন তাহলে চেক করতে পারে। আচ্ছা, কিন্তু একটা তো মানে বুঝতে হবে সবকিছু, সবার প্রয়োজনটাও বুঝতে হবে। আপনার প্রয়োজন, আমার প্রয়োজন, সবটাই বুঝতে হবে। ঠিক আছে? ব্যস্ততম শহরে মানে সময়ে আমি বলবো পিক টাইমে কাউকে ডিস্টার্ব না করাই ভালো। তারপরেও এনফোর্সমেন্ট করার অঢেল সময় থাকে। পিক টাইম ধরুন অফিস টাইমটার কথা বলছি, সকালে একটা ধাপ, বিকেলে একটা ধাপ। ওই সময় সবাই ব্যস্ত থাকেন, সবাই একটু মানে আপনাকে আটকালে আপনার হেলমেট আছে তারপরে যদি আপনি বিরক্ত বোধ করবেন। ওই সময় যেভাবে আমার সঙ্গে আপনি মানে বিহেভ করবেন বা আপনার অ্যাটিটিউডটা থাকবে, আরেকটা মানে অন্য সময় কমফোর্টেবল টাইমে যদি আপনাকে আটকানো হয় তা আপনি একটু বেটার ফিল করবেন, সেই অনুসারে আপনি রেসপন্ড করবেন ট্রাফিক পুলিশের সাথে। তো আমার সাজেশন থাকবে ওই সময় ডিস্টার্ব না করাই ভালো। এবং এটা হতো, সময় সময় হতো, তারপরে এনফোর্সমেন্টটা হতো। তো এটা একটা ব্যাপার। এনফোর্সমেন্ট মানে স্পেশালি কিছু অ্যাক্সিডেন্ট প্রিভেন্ট, ইলিগাল পার্কিং, এগুলি বা কনজেশন এড়ানোর জন্য এনফোর্সমেন্ট করাটা মানে অবশ্যই দরকার। এবং এটাতেই বেশি গুরুত্ব দেওয়া ট্রাফিক দপ্তরের প্রয়োজন। নো এন্ট্রি বা ওয়ান ওয়ে এর ব্যাপারটা, নো এন্ট্রি যে পয়েন্টটা আপনি তুলেছেন, কতগুলি নো এন্ট্রি আছে, যেমন পার্মানেন্ট নো এন্ট্রি, যেমন আপনি বিদুরকর্তা বললেন, বিদুরকর্তা থেকে এটা ওয়ান ওয়ে করা হয়েছে। স্পেশালি এটা ওয়ান ওয়ে করা হয়েছে, ভিআইপি মুভমেন্ট এদিক থেকে বেশি। আমাদের মন্ত্রীবাড়ি রোড থেকে বেরিয়ে সিএনজি স্টেশন একটা আছে এখানে, গ্যাসের লাইন, রাস্তায় এসে যায়, আপনি দেখতেই পান। তো এগুলি এড়ানোর জন্য এটা ওয়ান ওয়ে, কারণ এই রোডটা এত সরু যে এটা টু ওয়ে নেওয়ার চাপ এটা নিতে পারে না, কারণ এটা সবসময় ভিড় থাকে এই রোডটার মধ্যে। ইম্পর্টেন্ট গাড়ি, ভেহিকলস, যে সমস্ত অ্যাম্বুলেন্সগুলি জিবির দিকে যায়, বাইরের সাব ডিভিশন থেকে, সাউথ ডিস্ট্রিক্ট, গোমতী ডিস্ট্রিক্ট বা সিপাহীজলা থেকে আসে, এই রাস্তা ধরেই ওরা যায়, এটা ওদের ন্যাচারাল ওয়ে। তো সেই জন্য এটা ওয়ান ওয়ে, এটা পার্মানেন্ট নো এন্ট্রি। আর যেটা বলছেন ট্রাফিক রেগুলেট করার জন্য সময়ে সময়ে ট্রাফিক পুলিশ চেঞ্জ করে, কিন্তু এটা টেম্পোরারি বেসিস চেঞ্জ করে। ধরুন একটা পলিটিক্যাল মিছিল হবে, মিটিং হবে, নো এন্ট্রি করতে, এগুলি টেম্পোরারি বেসিস করে ফর 6 আওয়ার্স 12 আওয়ার্স লাইক দ্যাট। কিন্তু পার্মানেন্ট যেগুলি হবে এগুলি নোটিফাইড নো এন্ট্রি, এগুলি নোটিফিকেশন বের হয়, তারপরে এগুলি আজ থেকে 10 বছর পর, যেটা জয়ন্তবাবু শুরুতেই শুরু করেছিলেন যে একটা সময় 1860 বলছিলেন, 1860-61 সালে তখন প্রজেকশন ছিল যে 10,000 লোক হতে পারে এই শহরে, তার জন্য এই শহর যেভাবে প্ল্যানিং করা হচ্ছিল। আর আজকের দিনে বলা হচ্ছে যে প্রায় 10 লাখ হয়ে গেছে। এখন কথা হচ্ছে আজ থেকে 10 বছর পর তখন তো আরো কয়েক লাখ বেড়ে যাবে, পারমিউটেশন কম্বিনেশন আরো বেশি বাড়বে।
এখন আজ থেকে 10 বছর পর আগরতলা শহরকে কোথায় দেখছি আমরা? আজকের দিনে কি করা দরকার? ছোটখাটো ফ্লাইওভার কি প্রয়োজন আছে? কি কেন রাস্তা তো সম্প্রসারণ সম্ভব কি? আর ছোটখাটো ফ্লাইওভার কি এখানে হেল্প করতে পারে, নাকি অন্য কোনো পথ বা সাজেশন রয়েছে? দেখুন, আগরতলা তো এগোবেই, কোনো শহরে বা কোনো শহরে থেমে থাকে না, এগিয়ে যায়। আর এগিয়ে যাওয়ার এখন সময় চলছে সমস্ত ক্ষেত্রে। তাই আমাদেরও এগিয়ে যেতে হবে, আমাদের শহরকে আমরাই এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য সবার দায়িত্ব, সচেতন হতে হবে, অ্যাওয়ারনেস থাকতে হবে। এবং সব থেকে বড় কথা, অন্যের ভালো হয়। আমিও গাড়ি ড্রাইভ করছি, আপনিও ড্রাইভ করছেন, আপনাকে ডিঙিয়ে যাওয়াটা আমার ক্রেডিট না, আপনাকে চালানোর মাধ্যমে আমি কিভাবে আপনাকে হেল্প করতে পারি। উন্নত দেশে দেখবেন, একজন যদি কেউ কাউকে ওভারটেক করে, যিনি ওভারটেক করেছেন, করতে পেরেছেন, উনি পেছনে কৃতজ্ঞ, হয়তো সিগন্যালের মাধ্যমে বা হাত তুলে জানা, এটা ওদের মানে রেওয়াজ, করবেই তুমি যে আমাকে সাইড দিয়েছো তার জন্য। কিন্তু আমাদের এখানে এটা রেয়ার হয় না। ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে যেদিকে বাদিকে টার্ন নেই সেখানে দাঁড়িয়ে পেছন থেকে হর্ন বাজানো হচ্ছে, কারণ সে তো নিয়মটা জানেই না যে এদিকে বাদিকে এখন যাওয়া যাবে। হ্যাঁ, দেখুন, বাদিকে নরমালি যেখানে স্টপ সিগন্যাল আছে, বাদিকটা ফ্রি থাকে, বাদিক থেকে বাদিকে যাওয়া যায়। তো সেই জন্য আপনি যখন বাদিক দিয়ে মানে লেনটা ধরবেন, লেন ধরার জায়গা পাওয়া যায় না, ওই মুখটা বন্ধ করে দেয়। এগুলি হচ্ছে সচেতনতার অভাব। এগুলি আমাদের বুঝতে হবে, জানতে হবে, নাহলে আমরা সবাই আটকে থাকবো, কার কি লাভ হবে। ইনিশিয়ালি জয়ন্তবাবু বলেছেন যে মিজোরামে ওখানে ট্রাফিক সিস্টেম ভালো। নর্মালি যে সমস্ত হিলি স্টেশনগুলি আছে, ধরুন মিজোরাম বলুন, গ্যাংটক বলুন, সেখানে আমাদের মতো কিন্তু সমস্যা নেই। আমাদের বাইসাইকেলও চলে, রিক্সাও চলে, প্যাডেল ওখানে কিন্তু নেই, ওখানে নেই, কারণ ওগুলি হিল স্টেশন। প্যাডেল রিক্সা দিয়ে উঠতে পারবে না, সেই জন্য এখানে রিক্সার প্রচলন নেই। আমাদের এখানে ঠেলা গাড়িও আছে। সবাইকে সুযোগ দিতে হবে, সবাই জীবিকার স্বার্থে করে না, ওদের জীবিকা বন্ধ করো, ট্রাফিক চলুক, সেটা আমাদের, আমরা ওই অবস্থানে আমরা যাইনি না, সবার তো সবকিছু রক্ষা করেই আমাদের চলতে হবে, সবাইকে সাহায্য করতে হবে। অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে, আমরা আসলে আলোচনা করলাম, আসলে আলোচনাটা আমরা একটু সব দিক থেকেই একটু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছি। স্পেসিফিক আরো কয়েকটা জায়গা রয়েছে যেগুলো ধরে ধরে রাস্তার এই জায়গাটা কেন ঠিক হচ্ছে না, হর্ন দেওয়ার যে প্রবণতা আমাদের, বা ট্রাফিক পুলিশ যারা রাস্তায় কর্মরত থাকেন তাদের প্রতি আমাদের জনগণের ব্যবহার, এবং মাঝে মধ্যে ট্রাফিক পুলিশেরও ব্যবহার। আমরা পুজোর সময় দেখেছিলাম ট্রাফিক পুলিশের ব্যবহার, একটি ছোট্ট শিশুর কিভাবে জীবন সংশয় করে দিচ্ছিল অল্পের জন্য। তো এরকম কিছু ঘটনা নিয়েও আলোচনা করা যেত, কিন্তু আজ সময় ফুরিয়ে গেছে। যেতে যেতে জয়ন্তবাবু আপনার কাছে এবং সৌরভবাবু আপনার কাছেও, সবার জন্য কি বার্তা রাখবেন? আগরতলা শহর এখনই কনজেস্টেড হয়ে গেছে, এবং আগামী দিনে, শুধু আগামী 10 বছর নয়, আগামী দিনে আমরা যেন ঠিক থাকতে পারি, তার জন্য এই মুহূর্তে মানুষের কি করণীয়, সরকারের কি করণীয়, দপ্তরের কি করণীয়? না, প্রথমত আমাদের আলোচনার মধ্যে এটা উঠে এসছে। আমি যেগুলো ওপরে জোর দিতে চাইছি, একটা হচ্ছে যে যারা মানে রাস্তায় গাড়ি ঘোড়া চালায় তাদেরকে ল অ্যাবাইডিং সিটিজেন হতে হবে, আইন তাদেরকে মানতে হবে, এবং সবসময় সেটা মনে রাখতে হবে যে আইন ভাঙা কোনো ক্রেডিট নয়। হ্যাঁ, আইন মানাটাই হচ্ছে একজন মানে সুনাগরিকের কর্তব্য। ট্রাফিক আইনটা জানতে হবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে দপ্তরের পক্ষ থেকে অনেক বেশি অ্যাওয়ারনেস করতে হবে। হ্যাঁ, কারণ আমি তো বাইসাইকেল চালিয়েছি, আমি অনেক বছর বাইক চালিয়েছি, আমি অনেক বছর গাড়ি চালিয়েছি, এখনো আমি বাইক এবং গাড়ি দুটোই চালাই। এবং আমি একজন সাংবাদিক, আমি জানি না আগরতলা শহরের স্পিড লিমিট কত। এটা আমি বলছি আমারও শর্টকামিংস আছে, কিন্তু আমি বলবো যে মানে দপ্তর সেক্ষেত্রে অ্যাওয়ারনেস করেনি, মানে পর্যাপ্ত পরিমাণে করেনি। হ্যাঁ, একটু বেশি বেশি করে ছোট ছোট সাইনবোর্ড লাগিয়ে দিলে কি হবে? হ্যাঁ, এটা তো সমস্যা নয়। হ্যাঁ, তো মানে সেগুলো করতে হবে, এবং কিছু কিছু জায়গায় অবশ্যই এনফোর্সমেন্ট করতে হবে। হ্যাঁ, কিন্তু এনফোর্সমেন্ট প্রথমেই আমি বলি না যে ফাইন করতে হবে, থানায় ডেকে নিতে হবে বা কোর্টে চালান দিয়ে দিতে হবে। হ্যাঁ, কিন্তু কিছু এনফোর্সমেন্ট করে তাদেরকে আইনটা নিয়মটা বলে দিলে হ্যাঁ একটা অ্যাওয়ারনেস হবে। হ্যাঁ, মানুষের মধ্যে একটা অন্যরকমের সংস্কার তৈরি হবে, নরমে গরমে বোঝানো যেটা বলি আমরা সেটাই এটাই। আর কনজেশন এড়ানোর জন্য সবচেয়ে আগে দরকার যে জায়গাগুলো এনক্রোচমেন্ট হয়েছে,
হ্যাঁ সেইগুলোকে মানে অবিলম্বে সেগুলোকে ওঠানো দরকার। হ্যাঁ প্রথমত এটা একটা লাইসেন্স হয়ে গেছে, মুক্ত করতে হবে। না প্রথমত একটা লাইসেন্স হয়ে গেছে। হ্যাঁ যে প্রথমে একবার উঠিয়ে দিল, তারপর আবার বসে গেল, তারপর আবার লাইন ধরে আবার বসে গেল, তারপর সে বলছে যে আমাকে তো ঘর দিতে হবে, হ্যাঁ আমার জীবিকার প্রশ্ন। হ্যাঁ তো সেটা তো সবাই সেই কথা বলতে পারে। হ্যাঁ এবং এটা হচ্ছে কোনো জায়গায় হয়তো একটা বাজার হচ্ছে, হ্যাঁ সেখানে লাইন ধরে দাঁড়িয়ে গেল কারণ ঘর পাওয়ার জন্য। হ্যাঁ তো এই সমস্ত কুপ্রবণতা তো আছেই। হ্যাঁ কাজেই এনক্রোচমেন্ট ফ্রি করতে হবে, হ্যাঁ একেবারেই সেটা করতে হবে। ওকে সৌরভ বাবু আপনি? হ্যাঁ উনি অনেক ভালো কথাই বলেছেন, আমি একমত। তার সঙ্গে আমি যেগুলি অ্যাড করতে চাইবো সেগুলি হচ্ছে এনফোর্সমেন্ট, যেটা এখানে একটু অ্যাড করছি, মানে যেটা এই মুহূর্তে প্রয়োজন শহরের স্বার্থে, আগরতলা শহরের স্বার্থে, যে ইলিগেল পার্কিংগুলি এগুলি হটানো দরকার, যারা পার্মানেন্ট গ্যারেজ করে নিয়েছে এগুলি হটানো দরকার। এনক্রোচমেন্ট যৌথভাবে মিউনিসিপ্যালিটি এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে সেগুলি হটানো দরকার, ব্যবসায়ী সংগঠনকে সঙ্গে নিয়ে। কারণ ব্যবসায়ীরা দেখবেন ফুটপাথগুলি, অনেক জায়গায় ফুটপাথ আছে কিন্তু আমরা চলার সময় ফুটপাথ দেখতে পাই না, কারণ ব্যবসায়ীরা ঘরের মধ্যেও মাল রেখেছেন, আবার সরকারি ফুটপাথ যেখান দিয়ে পেডেস্ট্রিয়ান যাওয়ার কথা, ফর এক্সাম্পল আমি বলি রোডই বলি, সেন্ট্রাল রোড বলুন, মোটর স্ট্যান্ড রোড, ফুটপাথ আছে কিন্তু এক সাইডে ফুটপাথ আছে কিন্তু আপনি ইউজ করতে পারবেন না, মানুষ রাস্তা দিয়ে হাঁটছে। হ্যাঁ হরিগঙ্গা বসাক রোড ফুটপাথ আছে কিন্তু দোকানিরা বসে আছে, এগুলি হটানো দরকার। নাহলে তো এগুলি তো মানে লুকোচুরির মতো খেলা হবে, একবার হটাবে একবার উঠবে একবার বসবে, এরকম ভাবে হয় না, এভাবে হয় না। তো এগুলি করা দরকার। অ্যাক্সিডেন্ট রোখার জন্যে সাইনেজ, যেটা উনিও বলেছেন, যথেষ্ট পরিমাণে সাইনেজ আমাদের, ট্রাফিক সাইন 3 ধরনের হয়, কশনারি, ম্যান্ডেটরি, ইনফরমেটিভ, এগুলি বসাতে হবে হাইওয়েজে, মেইনলি হাইওয়েজে। শহরে ঠিক আছে বসানো ভালো, কিন্তু সবগুলি ব্যয় সাপেক্ষ ব্যাপার। সাইনেজ যথেষ্ট পরিমাণে লিমিট দিয়ে, কোথায় হাম্প আছে, কোথায় ন্যারো ব্রিজ, কোথায় সবগুলি কার্ভ আছে, কোথায় জিগজ্যাগ রোড, এগুলি ভালো করে হাইলাইট করতে হবে, সবার নজরে যাতে আসে। এরকম জায়গায় বসালাম হবে না, যেগুলি নজরে সত্যিকারে আসবে। সবাই যদি আমরা সৎভাবে কাজ করি, সবাই সবাইকে সাহায্য করি, তাহলে আমাদের শহর নিশ্চয়ই এগিয়ে যাবে। কেন এগিয়ে যাব না আমাদের? অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজ খুব গুরুত্বপূর্ণ কয়েকটা দিকে আলোকপাত করার জন্য। ধন্যবাদ জয়ন্তবাবু, ধন্যবাদ সৌরভবাবু। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখছিলেন আমাদের আজকের যে বিষয় ছিল আলোচনার বিষয়, আগরতলা শহরের ট্রাফিক জঞ্জাট বা ট্রাফিক জ্যাম আমরা যাদেরকে বলি, এবং গোটা রাজ্যেরই যে অ্যাক্সিডেন্টের যে প্রবণতা সেগুলো কেন হয় বা কোথায় আমরা নিজেদের একটু শুধরে নিতে পারি বা অ্যাক্সিডেন্টগুলোকে কম করতে পারি। বিশেষ করে আগরতলা শহরের যে এই যে যানজট দিন দিন যেভাবে বাড়ছে, আর শহরে বেরিয়ে যারা গাড়ি চালাচ্ছেন বা টু হুইলার চালাচ্ছেন, আমরা যখন নিজেরা সমস্যায় পড়ি তখনই কিন্তু আমি শুরুতে যেটা বলছিলাম যে অন্যদের দোষারোপ করার জন্য আমাদের কাছে প্রচুর কারণ থাকে, কিন্তু আমরা কিন্তু বলে না নিজেদের গরিবান মে হাম লোক ঝাঁককে নেই দেখতে হ্যাঁ। তো সেটা আমাদের একবার করা উচিত যে আমরা কোন কোন জায়গাগুলোতে ভুল করছি। জয়ন্তবাবু যেটা একদম স্পষ্ট করে বলছেন যে সেন্সিটাইজেশনের প্রয়োজন রয়েছে। শুধু দপ্তর বা সরকারি তরফ থেকে আমাদের সেন্সিটাইজ করবে এমন কিন্তু নয়, আমরা নিজেরাও কিন্তু চেষ্টা করতে পারি আমার অবসর সময় একটু ট্রাফিক রুলসগুলো কি আছে আমি মানতে পারি কিনা, আরেকজনকে সাহায্য করতে পারি কিনা। তাতে করলে কি হয়, আমাদের শহরটাই সুন্দর হবে, চলাফেরার জন্য আগামী দিনে আমাদেরই হয়তো আরো অনেকটা বেশি স্মুথ হবে আমাদের চলাফেরা করা। হ্যাঁ করুন করুন। আরেকটা ব্যাপারে সচেতন হয়ে গেছিলাম, এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, কারণ অ্যাক্সিডেন্টটা ড্রাইভাররাই করি আমরা। একদম দপ্তরকে আরো বেশি, দপ্তরকে স্পেশালি ট্রান্সপোর্ট ভেহিকলস যেটা বলি, আনকোরা ছেলে মেয়ের হাতে যেন ড্রাইভিং না জেনে যেন কেউ মানে ড্রাইভিং লাইসেন্স না পায়। ড্রাইভিং লাইসেন্সের একদম আরো একটু বলি যে একটা ছেলে আমি জানি সে বাইকের লাইসেন্স নিতে গেছে, হ্যাঁ তাকে লাইট মিডিয়াম সব একবারে দিয়ে দিয়েছে, বলেছে যে গাড়ি চালানো শিখে নিও। তো এটা কোনো কথা হলো? প্রথমত ওকে, এগুলো যেন না হয়, আর এগুলো না হলেই কিন্তু আমাদের শহরটা আগামী দিনে চলাফেরার যোগ্য থাকবে, না হলে কনজাস্টেড হবে, আমরাই কিন্তু বিপদে পড়ব। বাড়িতে 2 ঘন্টা, রাস্তায় 5 ঘন্টা আমাদের কাটাতে হবে। চলুন আগামী দিনে যেন এমন না হয় সেদিকে আমরা সবাই মিলে লক্ষ্য রাখবো। আর নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।